আমন্ত্রণ আন্তর্জাতিক অঙ্গনের সবশেষ সংবাদ নিয়ে আমাদের প্রতিদিনের আয়োজন যমুনা আই ডেস্কে স্বাগত সবাইকে। শুরুতেই জানাবো শিরোনাম। করোনার বিস্তার ঠেকাতে ইতালিতে 6 কোটি মানুষ কোয়ারেন্টাইনে। উৎপত্তিস্থল উহান সফরে গেলেন শি জিনপিং। টালমাটাল বিশ্ব অর্থনীতি। যুক্তরাষ্ট্রে আজ সুপার টিউসডে, ডেমোক্রেট প্রার্থী বাছাইয়ে মুখোমুখি বাইডেন ও স্যান্ডার্স। সৌদি রাজপরিবারে একের পর এক গ্রেফতারে ফের প্রশ্নবিদ্ধ যুবরাজ সালমান। একচেটিয়া ক্ষমতার ইঙ্গিত বিশ্লেষকদের। এসব খবরের বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আছি আমি রাহাত মিনহাস। কোভিড-19 বিস্তার রোধে অবরুদ্ধ গোটা ইতালি। দেশটির 20টি রাজ্যে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে আছেন 6 কোটি মানুষ। শুধু তাই নয়, দেশটিতে 463 জনের মৃত্যুর পর প্রবেশ আর ভ্রমণে আরোপিত হয়েছে কড়া নিষেধাজ্ঞা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হিসাবে 115টি দেশে আক্ষরিক অর্থেই মহামারী আকার ধারণ করেছে এই ভাইরাসটি, যাতে প্রাণহানি ছাড়িয়েছে 4,000, আক্রান্ত 1,14,000-এর বেশি মানুষ। দেশব্যাপী জরুরি অবস্থা পরিধি বৃদ্ধির পর ইতালির অন্তত 27টি কারাগারে ছড়ায় অস্থিরতা। বন্দি অবস্থায় বিনা চিকিৎসায় কোভিড-19-এর মৃত্যু হবে, এই আতঙ্কে বিদ্রোহ শুরু করে কয়েদিরা। সহিংসতায় প্রাণ যায় কমপক্ষে 6 জনের। সংক্রমণ ও মৃত্যুহার বৃদ্ধি পাওয়ায় নতুন নতুন পদক্ষেপ হাতে নিচ্ছে কোন্তে প্রশাসন, যার অংশ হিসাবে 20 রাজ্যে জারি হলো জরুরি অবস্থা। বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে 6 কোটির মতো বাসিন্দা। তাতে বেগতিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাবে, এমনটাই বিশ্বাস সরকারের। আমাদের ওপরই নির্ভর করছে ইতালির ভবিষ্যৎ। নিজ সুরক্ষায় ঘরে থাকাটাই সঠিক সিদ্ধান্ত। বিষয়টি আরও সহজ করতে গোটা ইতালিতে কঠোর হলো জরুরি অবস্থা, কারণ সংক্রমণের সংখ্যাটি দিনে দিনে আরও বাড়বে বলেই আশঙ্কা। নভেল করোনা ভাইরাস থেকে মুক্ত নয় ইউরোপের অন্যান্য দেশও। প্রতিনিয়ত বাড়ছে বিস্তার। ইরানে শক্ত পদক্ষেপ নেওয়া হলেও কমানো যাচ্ছে না ক্ষয়ক্ষতি। একদিনের ব্যবধানে দেশটিতে মৃত্যু হয়েছে 43 জনের। এ পরিস্থিতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দাবি, আক্ষরিক অর্থে মহামারী আকার ধারণ করছে কোভিড-19। অল্প সময়ে সর্বোচ্চ দেশ এবং মানুষ কোভিড-19-এ আক্রান্ত হয়েছে। তাই ভাইরাসটির ঝুঁকি সত্যিকার অর্থে পৌঁছেছে মহামারী আকারে। তবে নিজ সতর্কতায় সেটা নিয়ন্ত্রণ সম্ভব, কারণ উৎপত্তিস্থল চীনে 80,000-এরও বেশি মানুষ ভাইরাসটিতে শনাক্ত হলেও 70% আরোগ্য লাভ করেছে, যা অনুকরণীয়। বিশ্বের 115 দেশে ছড়ালো প্রাণঘাতী ভাইরাসটি, যাতে চীনের বাইরে মৃতের সংখ্যা 1000 ছুঁই। কেবল প্রাণহানিই নয়, রোগটির বিস্তারে অর্থমন্দায় গোটা বিশ্ব ভেঙে পড়েছে পর্যটন কাঠামো। মৌলি ইসলাম, যমুনা নিউজ। এদিকে চীনে করোনা ভাইরাস সংক্রমণের পর প্রথমবারের মতো উৎপত্তিস্থল উহান শহর পরিদর্শন করেছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। চিকিৎসকদের উৎসাহ দেওয়ার পাশাপাশি রোগীদের সাথেও ভিডিও কলে কথা বলেন শি। এ সময় পরিস্থিতি মোকাবেলায় সব ধরনের সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন তিনি। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, পরিস্থিতি খুব দ্রুত অবনতি হয় এতদিন অঞ্চলটিতে ঢুকতে পারেননি কেউ। এখন সংক্রমণের সংখ্যা অনেকটা কমে আসায় বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করছেন প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ও নিউ ইয়র্কের পর এবার নিউ জার্সিতেও জরুরি অবস্থা জারি করা হয়েছে। করোনা ভাইরাস আতঙ্কে থমকে দাঁড়িয়েছে জনজীবন। ভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে জনসমাগমের পাশাপাশি গণপরিবহনও এড়িয়ে চলছেন অনেকেই। দেশটিতে বসবাসরত বাংলাদেশিদের আতঙ্কিত না হয়ে সচেতনতা বাড়ানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত নিউ ইয়র্ক থেকে আমাদের সহকর্মী আজিমুদ্দিন অভির পাঠানো প্রতিবেদনে। চীনের বাইরে বিশ্বের বিভিন্ন দেশে প্রতিদিনই বাড়ছে প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রকোপ। ছড়িয়ে পড়ছে নতুন নতুন দেশে। যুক্তরাষ্ট্র বাড়ছে আক্রান্ত ও প্রাণঘাতীর সংখ্যা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যালিফোর্নিয়া, নিউ ইয়র্কের পর এবার নিউ জার্সিতেও জারি করা হয়েছে জরুরি অবস্থা। দেশটিতে এখন পর্যন্ত কোনো বাংলাদেশি আক্রান্তের খবর না পাওয়া গেলেও সবার মাঝে ছড়িয়েছে আতঙ্ক। সতর্ক থাকেন, কিন্তু ভীত হওয়ার কোনো দরকার নাই, প্যানিক হওয়ার কোনো দরকার নাই। এটা একটা ভাইরাস, এটা আগেও ছিল, এখনো আছে। ওয়ান অফ দ্য স্ট্রেইন ইজ লিটল ডেঞ্জারাস। আমাদেরকে একটু সতর্ক থাকতে হবে। দেশটিতে বসবাসরত বাংলাদেশি চিকিৎসকদের পরামর্শ জনসমাগম এড়িয়ে চলার।
খুব দরকার ছাড়া কোনো ট্রাভেল না করে বাসায় থাকে। আর সর্দি কাশি জ্বর যাদের হয়ে গেছে তারা জন্য বাসায় থেকে ডাক্তারকে কল করে আমরা ওষুধ পাঠিয়ে দিচ্ছি, হসপিটাল ভিজিট না করলে ভালো। আমেরিকা বা পশ্চিমা বিশ্ব যে কোনো বিষয়কে অত্যন্ত বেশি আকারে গুরুত্ব দেয়, কারণ এদেশে একটা লাইফ যদি লস্ট হয় সেটা নিয়ে সরকারকে উত্তর দিতে হয়। বিভিন্ন শহরে চিকিৎসা সরঞ্জামাদির সংকট তৈরি হয়, নিজস্ব উৎপাদিত স্যানিটাইজার বিতরণের ঘোষণা দিল নিউ ইয়র্ক। এদিকে ভাইরাস আক্রান্তে প্রবাসী এক বাংলাদেশির মৃত্যুর খবর জানিয়েছে যুক্তরাজ্য। সম্প্রতি ইতালি ফেরত ষাটোর্ধ্ব এই বাংলাদেশি শ্বাসকষ্ট সহ বিভিন্ন রোগে ভুগছিলেন। অমিত হাসান রবিন, যমুনা নিউজ। নভেল করোনা ভাইরাসের দীর্ঘমেয়াদী প্রভাবের শঙ্কায় টালমাটাল বিশ্ব অর্থনীতি। অর্থনৈতিক মন্দার পর সোমবার রেকর্ড দরপতন দেখল সারা বিশ্বের পুঁজিবাজার। আমেরিকা আর ইউরোপের শেয়ার বাজারে 8% পর্যন্ত পতন ঘটেছে। রেকর্ড পতন হয়েছে জ্বালানি তেলের বাজারেও। গেল এক যুগে এতটা ভয়াবহ পরিস্থিতির কবলে পড়েনি মার্কিন পুঁজিবাজার। সোমবার দিনের শুরুতেই হয় প্রায় 7% দরপতন, 2008 সালের পর যা সবচেয়ে বেশি। এর পরপরই বন্ধ করা হয় সব কার্যক্রম। যুক্তরাষ্ট্রের অর্থনীতি যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী। এটা সত্যি যে করোনা ভাইরাসের কারণে কিছুটা ধাক্কার মুখে পড়েছে পুঁজিবাজার, তবে সেটি সামগ্রিক অর্থনীতির জন্য ক্ষতিকর কিছু নয়। এটা আমরা দ্রুত সামলে উঠতে পারব। করোনা ভাইরাসের ধাক্কা ইউরোপের পুঁজিবাজারেও। অঞ্চলটির পুঁজিবাজারে পতন হয়েছে প্রায় 8.5%। এর মধ্যে জার্মানি, ফ্রান্স এবং ইতালিতে আক্রান্ত রোগী ও বাণিজ্যের ধাক্কা দুই বেশি। শুধু আমদানি রফতানি হ্রাস পাওয়াই নয়, বন্ধ আছে সব ধরনের পর্যটন কেন্দ্র। এই পরিস্থিতি আসলে হঠাৎ করেই হয়নি। ধীরে ধীরে অবস্থা খারাপ হচ্ছিল পুঁজিবাজারের, কারণ গেল 2 সপ্তাহ ধরেই চীনের সাথে লেনদেন কমে আসছিল অন্যান্য দেশগুলোর। কিন্তু গেল 7 দিনে ইউরোপে করোনার প্রকোপ বাড়ায় বড় ধাক্কা এলো অর্থনীতিতেও। পুঁজিবাজারে পতনের ধারা অব্যাহত এশিয়ার দেশগুলোতেও। করোনার পাশাপাশি রুশ সৌদি উত্তেজনা অস্থিরতা বাড়িয়েছে জ্বালানি তেলের বাজারেও। ব্যারেল প্রতি তেলের দাম কমেছে প্রায় 30%। বছরে প্রায় $2.4 ট্রিলিয়ন পণ্য রফতানি করে শীর্ষ অবস্থানে চীন। করোনা ভাইরাসের কারণে দেশটির রফতানি কমে যাওয়ার পাশাপাশি শতাধিক দেশে ভাইরাসটি ছড়িয়ে পড়ায় অর্থনৈতিক অস্থিতিশীলতা তৈরি হয়েছে, যা থেকে খুব সহজেই পরিত্রাণের সুযোগ নেই বলে মনে করেন বিশ্লেষকরা। মির মুশফিক আহসান, যমুনা নিউজ। মার্কিন তালেবান চুক্তি অনুযায়ী আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে যুক্তরাষ্ট্র। 29 ফেব্রুয়ারি স্বাক্ষরিত ঐতিহাসিক এই চুক্তিটির অন্যতম শর্ত সেনা প্রত্যাহার। 135 দিনের মধ্যে দেশটিতে মোতায়েনকৃত সেনার সংখ্যা 12,000 থেকে 8,600-তে নামিয়ে আনার কথা রয়েছে। তালেবানরা চুক্তির শর্ত মেনে চলবে 14 মাসের মধ্যে সব সেনা প্রত্যাহারে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র ও নেটো। শুরুতে চুক্তিতে থাকা বন্দি মুক্তির শর্ত নিয়ে আপত্তি তুললেও 1000 তালেবান বন্দীকে মুক্তি দিতে পারে কাবুল সরকার। চলতি সপ্তাহেই এই বিষয়ক একটি ডিক্রি জারির কথা রয়েছে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়া প্রেসিডেন্ট আশরাফ ঘানির। দ্বিতীয় সুপার টিউজডের 6 অঙ্গরাজ্যের মধ্যে ভোটার সংখ্যার দিক থেকে সবচেয়ে বড় মিশিগান, তাই প্রধান 2 প্রতিদ্বন্দ্বীর প্রচারণাতেও বিশেষ গুরুত্ব পায় অঙ্গরাজ্যটি। প্রথম সুপার টিউজডের সাফল্যে আরেক দফা বড় জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী জো বাইডেন। গত সপ্তাহের মতোই এবারও ভোটাভুটির আগ মুহূর্তে সমর্থন পেয়েছেন প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়া 2 ডেমোক্র্যাট নেতার। ডেট্রয়েটের জনসভায় বাইডেনকে সমর্থন দিতে আসেন কোরি বুকার আর কমলা হ্যারিস। ডোনাল্ড ট্রাম্পকে প্রতিহত করতে এই মুহূর্তে সবচেয়ে যোগ্য ব্যক্তি জো বাইডেন। 2020 সালের নির্বাচনী নির্ধারণ করবে বর্ণ বৈষম্যহীন সমাজ করার বিষয়টি। যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হতে যাচ্ছেন জো বাইডেন। 2 কৃষ্ণাঙ্গ নেতার সমর্থন নিশ্চিতভাবেই বাইডেনকে আরও গ্রহণযোগ্য করে তুলবে আফ্রো আমেরিকান ভোটারদের কাছে। অন্যদিকে গেল সপ্তাহে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানো এলিজাবেথ ওয়ারেনের সমর্থকদেরও দলে ফেরানোর চেষ্টা বাইডেনের। সাউথ ক্যারোলাইনা সহ প্রথম সুপার টিউজডে কিন্তু আমাদের পক্ষে রায় দিয়েছে। এবারও আশাবাদী। মিশিগানকে আমরা বিশেষ গুরুত্ব দিচ্ছি। মার্কিনীদের ঐক্যবদ্ধ করাই আমাদের লক্ষ্য। বার্নি স্যান্ডার্সের প্রচারণায় উঠে আসে করোনা ভাইরাস প্রসঙ্গ। ভাইরাস মোকাবেলায় নেয়া ট্রাম্প প্রশাসনের পদক্ষেপের সমালোচনা করেন ভারমন্টের সিনেটর। মিশরের প্রচারণায় প্রতিশ্রুতি দেন স্বাস্থ্য খাতে পরিবর্তন আর অর্থনৈতিক সংস্কারের।
ট্রাম্প প্রশাসন করোনা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কারের চেষ্টার কথা বললেও তার দাম জনসাধারণের সাধ্যের মধ্যে থাকবে কিনা সে বিষয়ে নিশ্চুপ। এটাই স্বাস্থ্য খাতের বর্তমান পরিস্থিতি। প্রেসিডেন্ট নির্বাচিত হলে এ ধরনের অতি প্রয়োজনীয় ভ্যাকসিন বিনামূল্যে দেওয়ার ব্যবস্থা করব। ধনকুবেরদের কর মওকুফ কিংবা 11টির বেশি দেশে সেনা মোতায়েনের খরচ চালানোর চেয়ে শিক্ষকদের বেতন বাড়ানো জরুরি। এবার ভোটাভুটি হচ্ছে মিশিগান, মিসিসিপি, মিসৌরি, আইডাহো, নর্থ ডাকোটা ও ওয়াশিংটনে। সোমবার রয়টার্সের জরিপে দেখা যায় নিবন্ধিত ভোটারদের 47% সমর্থন জো বাইডেনের পক্ষে, আর বার্নি স্যান্ডার্সকে ভোট দেওয়ার কথা জানান 30% ভোটার। অন্যদিকে প্রার্থিতা প্রত্যাহার না করলেও লড়াইয়ের মাঠে নিষ্ক্রিয় আরেক মনোনয়ন প্রত্যাশী তুলসি গ্যাবার্ড। ডরথি তাসরিন, যমুনা নিউজ। সিরিয়ার উত্তরাঞ্চলে কুর্দিদের সশস্ত্র সংগঠন পিকেকের কমপক্ষে 31 সদস্যকে হত্যা করেছে তুর্কি সেনাবাহিনী। পৃথক অভিযানে তাদের হত্যা করা হয়। সোমবার তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে সীমান্তে অনুপ্রবেশের সময় হত্যা করা হয় এই 18 জন যোদ্ধাকে। অঞ্চলটিতে তুরস্কের অপারেশন পিস স্প্রিং চলমান রয়েছে। একই দিন উত্তর পশ্চিমাঞ্চলে অপারেশন ইউফ্রেটিস শিল্ডের আওতাভুক্ত এলাকায় পৃথক অভিযানে হত্যা করা হয় আরও 13 জন যোদ্ধাকে। তুরস্কে নিষিদ্ধ ঘোষিত পিকেকের বিরুদ্ধে সিরীয় সীমান্তে 2016 সাল থেকেই অভিযান চালিয়ে আসছে তুরস্ক সরকার। যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ক্ষমতার 3 বছরে সৌদি আরবে বিরোধী মত অনেকটাই নিয়ন্ত্রণে। তার বিরুদ্ধে সমালোচকদের গ্রেফতার, এমনকি হত্যারও অভিযোগ রয়েছে। চলতি সপ্তাহে রাজপরিবারের প্রভাবশালী প্রিন্সের গ্রেফতারের পর আবারও আলোচনায় এসেছে বিষয়টি। এটা সৌদি রাজনীতিতে যুবরাজ সালমানের নিরঙ্কুশ ক্ষমতার ইঙ্গিত কিনা উঠেছে সেই প্রশ্নও। বাবা সালমান বিন আব্দুল আজিজ বাদশাহ হওয়ার পর থেকেই সৌদি আরবে ক্ষমতার কেন্দ্রে 34 বছর বয়সী মোহাম্মদ বিন সালমান। 2017 সালে যুবরাজ হন তিনি। সে বছরই তার নির্দেশে দুর্নীতির অভিযোগে রাজপুত্র ও রাজপরিবারের অন্যান্য সদস্য, মন্ত্রীসহ 200-র বেশি ধনাঢ্য ব্যক্তিকে আটক করে সৌদি প্রশাসন। 2 বছর পেরোনোর পর সেই ঘটনা প্রবাহের পুনরাবৃত্তি দেখল বিশ্ব। গণমাধ্যমের খবর অনুযায়ী গেল কদিনে গ্রেফতার হয়েছেন সাবেক যুবরাজ মোহাম্মদ বিন নায়েফ, বাদশাহ সালমানের একমাত্র জীবিত আপন ভাই প্রিন্স আহমেদ বিন আব্দুল আজিজ সহ রাজপরিবারের কমপক্ষে 20 সদস্য, এমনকি সেনা কর্মকর্তাও। অভিযোগ, যুবরাজের বিরুদ্ধে অভ্যুত্থানের ষড়যন্ত্র করেছিলেন তারা। মোহাম্মদ বিন নায়েফকে ক্ষমতাচ্যুত করে যখন যুবরাজ হিসেবে বিন সালমান দায়িত্ব নেন, তখন তিনি ভীষণ জনপ্রিয় ছিলেন। কিন্তু বৃহত্তম তেল শোধনাগার রাষ্ট্রায়ত্ত আরামকোর শেয়ার পুঁজিবাজারে ছাড়া প্রধান আয়ের খাত তেলের দাম কমে যাওয়া সহ নানা কারণে সে জনপ্রিয়তা হারিয়েছেন তিনি। এই অবস্থায় ক্ষমতায় টিকে থাকতে বিরোধী মত দমনই একমাত্র পথ। 3 বছরের শাসনামলে বেশ কিছু ব্যাপারে বিতর্কিত যুবরাজের ভূমিকা। বিশেষ করে 2018 সালে তুরস্কের সৌদি দূতাবাসে সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডে নির্দেশদাতা হিসেবে তার নাম জড়ানোয় তোলপাড় হয় বিশ্ব। ইয়েমেন যুদ্ধে তার ভূমিকায় অসন্তুষ্ট ছিলেন গ্রেফতার হওয়া আপন চাচা প্রিন্স আহমেদ বিন আব্দুল আজিজও। প্রশ্ন উঠেছে, এ অবস্থায় যুবরাজের গদি সামলাতে এ ধরপাকড় পূর্ব পরিকল্পিত কিনা। গত 3 বছরে যুবরাজের অনেক পদক্ষেপই ভুল প্রমাণিত হয়েছে। তাই নিজের অবস্থান শক্ত করতে একক সিদ্ধান্ত বাস্তবায়নের প্রয়োজনে সৌদি রাজপরিবারে ঐকমত রক্ষার বহু পুরনো রীতি ভাঙতেও তিনি পিছপা হচ্ছেন না। পূর্ব পরিকল্পিত ধরপাকড়ের বিষয়ে কোনো সন্দেহ নেই। এসব কখনোই হঠাৎ করে হয় না। একই সাথে তাকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্র অসম্ভব নয়। 2 বছর আগে রাজপ্রাসাদে বন্দুকযুদ্ধে যুবরাজের দেহরক্ষীর মৃত্যু তেমনই আভাস দেয়। মোহাম্মদ বিন সালমান ক্রাউন প্রিন্স হওয়ার পর থেকে অন্যান্য সৌদি প্রিন্সদের চলাচল সীমিত করা হয়, বাড়ানো হয় নজরদারি। নুসহাত কামাল, যমুনা নিউজ। আফগানিস্তানের প্রেসিডেন্ট হিসেবে টানা 2য় মেয়াদে শপথ নিলেন আশরাফ ঘানি। সোমবার প্রেসিডেন্সিয়াল প্যালেসে তাকে শপথ পড়ান দেশটির প্রধান বিচারপতি সৈয়দ ইউসুফ হালিম। কাছাকাছি সময়ে একই এলাকায় অবস্থিত সাপেদার প্যালেসে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবদুল্লাহ। 2014 সাল থেকে প্রেসিডেন্ট ঘানির নেতৃত্বে ঐক্যমত্যের সরকারের প্রধান নির্বাহী দায়িত্বে ছিলেন আবদুল্লাহ। সেপ্টেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনের জয় দাবি করে 2 নেতাই।
5 মাস পর ফেব্রুয়ারিতে ঘানিকে বিজয়ী ঘোষণা করে আফগান নির্বাচন কমিশন, যা প্রত্যাখ্যান করে আবদুল্লাহর দল। এদিকে দুই নেতার শপথ অনুষ্ঠানের সময় সুরক্ষিত ভবন দুটির বাইরে বেশ কয়েকটি রকেট শেল বিস্ফোরিত হয়। হামলায় এখনো পর্যন্ত কেউ দায় স্বীকার করেনি। 2001 সালে তালেবান শাসনের পতনের পর আফগানিস্তানের চতুর্থ প্রেসিডেন্টের নির্বাচন অনুষ্ঠিত হয় গেল বছর। আফ্রিকার দেশ ঘানায় দুই বাসের সংঘর্ষে নারী ও শিশুসহ 35 জন নিহত হয়েছেন। সোমবার কিনটাম্পো শহরে এই দুর্ঘটনায় আরও 6 জনের অবস্থা আশঙ্কাজনক। কর্তৃপক্ষ জানিয়েছে, সংঘর্ষের পর বাস দুটিতে আগুন ধরে যায়। নিহতদের মধ্যে 27 জন মারাত্মকভাবে দগ্ধ হওয়ায় তাদের শনাক্ত করা যায়নি। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছে পুলিশ। প্রাথমিক তদন্ত অনুসারে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাশের লেনে যাওয়ার কারণে বিপরীত দিক থেকে আসা বাসের সাথে সংঘর্ষ হয়। গেল জানুয়ারিতেও দেশটির মধ্যাঞ্চলে দুই বাসের সংঘর্ষে প্রাণ হারিয়েছিলেন 34 জন। আফ্রিকার দেশ বুর্কিনা ফাসোর পূর্বাঞ্চলে অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় প্রাণ গেছে কমপক্ষে 43 জনের। আরও 6 জনের অবস্থা সংকটাপন্ন। এখনও কেউ হামলার দায় স্বীকার করেনি। অঞ্চলটিতে মূলত ফুলানি নৃগোষ্ঠীর বসবাস। হামলার নিন্দা জানিয়েছেন বুর্কিনা ফাসোর প্রেসিডেন্ট রোচ কাবোরে। সশস্ত্র জঙ্গিদের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে এই গোষ্ঠীটির বিরুদ্ধে প্রায়ই অভিযান চালায় দেশটির সেনাবাহিনী। গেল জানুয়ারিতে নৃগোষ্ঠীগুলোর মধ্যকার সংঘাতে প্রাণ হারায় কমপক্ষে 75 জন। বাস্তুচ্যুত হন 5 লাখের বেশি মানুষ। 2015 সাল থেকে আল কায়দা ও আইএস সমর্থক যোদ্ধাদের বিরুদ্ধে লড়াই করছে বুর্কিনা ফাসো। এখনো পর্যন্ত এই লড়াইয়ে প্রাণ হারিয়েছেন 800-র বেশি মানুষ। ঘর ভর্তি শুধু বেড়াল আর বেড়াল, তবে একটাও জীবন্ত নয়। পোষ্যটির অবয়বে বিভিন্ন শোপিস দিয়ে ঘর ভরেছেন পোল্যান্ডের এক নাগরিক। দীর্ঘ 15 বছরের চেষ্টায় সেটি পরিণত হয়েছে জাদুঘরে। এর সাথে শেষ করবো আজকের যমুনা আইডেক্স। তবে তার আগে শিরোনামগুলো মনে করিয়ে দিচ্ছি আরেকবার। করোনার বিস্তার ঠেকাতে ইতালিতে 6 কোটি মানুষ কোয়ারেন্টাইনে। উৎপত্তিস্থল উহান সফরে গেলেন শি জিনপিং। টালমাটাল বিশ্ব অর্থনীতি। যুক্তরাষ্ট্রে আজ দ্বিতীয় সুপার টিউসডে। ডেমোক্র্যাট প্রার্থী বাছাইয়ে মুখোমুখি বাইডেন ও স্যান্ডার্স। সৌদি রাজপরিবারে একের পর এক গ্রেফতারে ফের প্রশ্নবিদ্ধ যুবরাজ সালমান। একচেটিয়া ক্ষমতার ইঙ্গিত বিশ্লেষকদের। এই ছিল আজকের যমুনা আইডেস্কের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।